আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। বেসরকারি হাসপাতালে রোগী ভাগাতে রাজধানীতে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র, ঢাকার বাইরে থেকে আগতরাই টার্গেট, প্রতারণার বিনিময়ে পান মোটা অঙ্কের কমিশন। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে আমি টাকা পয়সার বিষয়ে কথা বলবো, আপনাদের সাথে টাকা পয়সার বিষয়ে কথা বলে লাভ নেই। যদি আপনারা মিনিয়ে দেয় আমার কিন্তু 9,20,000 টাকা খারাপ। 2-4টা থাকতেই পারে, এটা থাকবেই। অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো কোনো রাইট বিএমডিসির নাই। বিএমডিসির আছে ডাক্তারের বিরুদ্ধে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুন্দর বাংলাদেশ করতে চাইলেন নতুন প্রজন্মের সহযোগিতা। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা জারি। যুবদল নেতা বাবুকে হত্যার জন্য শুটার ভাড়া করেছিলেন তারই বন্ধু হাফিজ। এলো পাথারি গুলিতে, মাঝে প্রাণ গেছে ইউসুফের, বলছে গোয়েন্দা পুলিশ। গ্যাস সংকটে নাকাল অবস্থা, ধুঁকছে পরিবহন ও শিল্প খাত। সহসাই সুরহার আশ্বাস দিতে পারছেন না খোদ মন্ত্রীও। It will take another 10 days, 15 days to come back in operation. Then where the life for the gas will be a little bit easy. This is a big problem, and we have to bail out this problem very fast. এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে চীনে ভয়াবহ বন্যা, দাবানলের তাণ্ডব ইউরোপে, জলবায়ু পরিবর্তনের দুই চরম রূপ দেখছে বিশ্ব, বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। দেবাশিস রঞ্জন সরকার। জরুরি মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায় অথবা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সে যেতে বাধ্য করার অভিযোগ নতুন নয়। আমরা খুঁজে দেখেছি এর চাইতেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় রোগী ও তাদের স্বজনদের। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অপরিচিত বিতর্কিত বেসরকারি হাসপাতালে রোগী পৌঁছে দিতে কাজ করে একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা অসহায় ও অপরিচিত রোগীরাই টার্গেট। রোগী কোন হাসপাতালে যাবেন, কোথায় ভর্তি হবেন, কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, অনেক সময় সেই সিদ্ধান্ত দেন অ্যাম্বুলেন্স চালকরাই। আর এই প্রতারণার জন্য পান ভালো কমিশন। দেখুন আরিফুর রহমান সবুজের অনুসন্ধান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। প্রাইভেটে যাবেন? হ্যাঁ, প্রাইভেটে গেলে ভাই কারেন্টের মতো ভালো কাজ হবে, কিন্তু আপনার খরচ আপনি আলাপ করেন, হয়তো বেশি পড়বো, হয়তো পার ডে সর্বনিম্ন 8,000 টাকা পড়বো। সমস্যা কি? কোন জায়গায় এটা মগবাজার। ঢাকা মেডিকেলের এমন পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণ করি আমরা। দেখি রোগী ও স্বজনদের অসহায়ত্ব। তারা ঢাকায় আসেন ভালো চিকিৎসা সেবার আশায়, কিন্তু জায়গা জুটে না সরকারি হাসপাতালে। অধিকাংশ রোগীর কান্না, স্বজনদের উৎকণ্ঠা, ছুটোছুটির মধ্যে তাদের ঘিরে ধরে দালাল চক্র। অসহায় মুহূর্তের সুযোগে রোগীর চিকিৎসার সিদ্ধান্ত ধীরে ধীরে চলে যায় চক্রের কবজায়। যারা সাধারণ লোক তারা চিকিৎসা ওরকমভাবে পায় না, অনেক ঘুরতে হয়, একটা ইয়ের জন্য অনেক ঘুরতে হয়। অনেক সময় বলে যে প্রাইভেটে চলে যেতে, বলে কি যে আপনারা সেবা চান তো প্রাইভেটে চলে যান, এটা চান তো প্রাইভেটে চলে যান, কিছু বল দেখেন আসছেন কেন। একজন অ্যাম্বুলেন্স চালকের ফোন নম্বর নিয়ে রাখি আমরা। অনুসন্ধানে নেমে স্বজন পরিচয়ে রোগী নিয়ে উঠি রাজধানীর পরিবার থেকে। চালক জানান, মগবাজারের বিএনকে নয়, আমাদের রোগীর চিকিৎসা হবে শ্যামলীর অর্থ কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে। পথেই চালকের সহকারী বাবু খুলে বলেন পুরো ব্যবসার হিসাব। এটা যদি আপনারা মিনিয়ে দেয় আমার কিন্তু 9,20,000 টাকা খারাপ। আমি সরাসরি বলতেছি, মিথ্যাবাদী গাড়ি দিতে নলে মারে, মানে ওইখানে আপনারা নিয়ে গেলে আমার বেনিফিট আছে। আধা ঘন্টা পথ চলার পর অ্যাম্বুলেন্স থামে মোহাম্মদপুরের খিলজি রোডের একটি গলিতে। হাসপাতালের কর্মীরা যেন আমাদেরই অপেক্ষায় ছিলেন।
ভ্যাকসিন কিছু করানো হয় নাই? ভেতরে নেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যেই রোগীর স্বজন পরিচয়ে কথা হয় হাসপাতালের চেয়ারম্যান কামরুল হাসানের সঙ্গে। জানালেন ড্রাইভার শাহিন তার পরিচিত, রোগী নিয়ে চিন্তা নেই, বিলও কমিয়ে রাখবেন। আচ্ছা, শাহিন ভাইয়ের সাথে আমি টাকা পয়সার বিষয়ে কথা বলবো না। আপনাদের সাথে টাকা পয়সার বিষয়ে কথা বলে লাভ নেই, আপনাদের আমি বুঝাই দেবো না। এবার যমুনা টেলিভিশনের পরিচয় দিতেই বদলে যায় চেয়ারম্যানের আচরণ বক্তব্য। অস্বীকার করলেন অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে পরিচয়ের বিষয়টি। প্রমাণ দেখাতে নিজেই এগিয়ে দেন মোবাইল ফোন। ধরা পড়েন সেখানেই। শুভ ভাই মানিকগঞ্জ অ্যাম্বুলেন্স, আবুল জলিল মুন্সিগঞ্জ শিবচর অ্যাম্বুলেন্স, আবির ভাই অ্যাম্বুলেন্স ফরিদপুর। তার ফোনে বিভিন্ন জেলার ৭৩ জন অ্যাম্বুলেন্স চালকের নম্বর। প্রশ্ন করি, এত চালকের নম্বর তার ফোনে কেন? উত্তর মিলেনি। আপনার কাছে এত অ্যাম্বুলেন্সের নাম্বার কেন? এখন এই যে আপনি আমাকে বললেন এত অ্যাম্বুলেন্সের নাম্বার কেন, আমি এখানে বিজনেস করতে নামছি, ঠিক আছে, আমি বিজনেস করতেছি, তো দেখা যাবে যে বিভিন্ন অ্যাম্বুলেন্স বলে যে স্যার যদি আমাদের রুগী হয় আমরা কি পাবো? তবে ফোনের একটি ভয়েস মেসেজে বেরিয়ে আসে জবাব। হাওলাত দিলে নাকি বলে অনেক বড় সরকার কাজ করতে হবে, বিশ্বাস রাখেন ওই হচ্ছে আমরা ওয়াদা করলাম ভাই, রুগী হইলে আপনারা অনেক নিয়ে যাবেন। এবার তিনি ব্যাখ্যা দিলেন, জানালেন এটাই তাদের মার্কেটিং পলিসি। না, আমি রুগী টানি না, আমি রুগী টানি না। আপনি মালিক হিসেবে রুগী টানেন? না না না, আমি মালিক হিসেবে, আমার মালিক হিসেবে প্রচারণা আছে, আমি মার্কেটিং করতেছি ভাই। হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর সাথেও কথা হয় আমাদের। ফার্মেসির ডাক্তার আমার কাছে পাঠায়নি, না, রিপন স্যারের কাছে পাঠাইছে। না রিপন স্যার উনি বললো যে ফার্মেসির ডাক্তার এখানে পাঠাইছে না। জি, আমি তো জানি ডাক্তার, মানে আমার বাসুর ডিসমিসের তাদের সঙ্গে স্যারের সাথে কালেকশন আছে। এসবের মাঝে ক্যামেরার উপস্থিতির টের পেয়ে পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। পরদিন কথা হলে অভিযোগ অস্বীকার করেন চালক। না না, হাসপাতালে কোনো সংশ্লিষ্ট আমাদের সাথে নেই। তবে ওই ডাক্তার হলো আমার বাতিজি জামাই, দু একটা অর্থোপেডিক সার্জারির যদি অনেক সময় নিজেদের হয়, গরিব হয়, অনেক সময় মানে আত্মীয় স্বজনের হয়ে যায়, তখন দু একটা পেশেন্ট পায়। অনুসন্ধানে জানা যায় সব রোগীর জন্য কমিশন এক নয়। সাধারণ রোগীর জন্য একরকম, পরীক্ষা নিরীক্ষা করলে আলাদা, বেশি কমিশন আইসিইউ রোগী হলে। অনেক ক্ষেত্রে মোট বিলের মোটা অঙ্ক যায় অ্যাম্বুলেন্স চালকদের হাতে। এটা তো রুগী থেকে নিয়ে দিচ্ছে, রুগীর গলা কেটে তারপরে টাকাটা দিচ্ছে। সারা দেশে নিবন্ধিত অ্যাম্বুলেন্স প্রায় ১০,০০০। এর মধ্যে শুধু ঢাকা মেডিকেলের আশেপাশেই রয়েছে ১,০০০-এর বেশি। তাদের বড় একটি অংশ রোগী সরবরাহ করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। এত বড় দেশ বাংলাদেশ কিন্তু এতটুকু না, আর এতগুলো গাড়ি ২-৪টা এটা থাকতেই পারে, এটা থাকবেই। সরকারি হাসপাতালের অসহায় রোগীদের উপর ভর করে রাজধানীতে গড়ে উঠেছে অনেক বেসরকারি হাসপাতাল ক্লিনিক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকায় অনুমোদিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১,৮৩৬টি, আর ডায়াগনস্টিক সেন্টার প্রায় ৩,০০০। সব কিন্তু আইনে আছে, কিন্তু আমার রুগীটাকে প্রলোভন দেখায় জোরপূর্বক একটা হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেটা আমাকে তো অভিযোগটা করতে হবে। আর আমি অভিযোগটা কার বিরুদ্ধে করব? আমি অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে? অ্যাম্বুলেন্স ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো কোনো রাইট বিএমডিসির নাই, বিএমডিসির আছে ডাক্তারের বিরুদ্ধে। অ্যাম্বুলেন্স চালকরাই এই সিন্ডিকেটের শেষ ধাপ নয়। সরকারি হাসপাতাল ঘিরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী, ট্রলিম্যান এবং বহিরাগতদের নিয়ে গড়ে উঠেছে আরও বড় একটি দালাল নেটওয়ার্ক। দালাল ও প্রতারক হতে সাবধান, এমন সতর্কতামূলক বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের দেখা মেলে ঢাকা মেডিকেল কিংবা যে কোনো সরকারি মেডিকেলের জরুরি বিভাগের প্রবেশপথেই। কিন্তু হাসপাতালের ভিতরের ব্যবস্থাপনা এবং শয্যা সংকটের কারণে একরকম বাধ্য হয়েই রোগী কিংবা রোগীর স্বজনরা দালাল চক্করের খপ্পরে পড়তে বাধ্য হন। আর এই সুযোগটি লুফে নেন সাহায্যকারী হিসাবে এই দালাল চক্রটি। রোগীর স্বজনরা বলছেন, হাসপাতালের ভিতরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রোগীর সেবা নিশ্চিত করা না গেলে এই দালাল চক্রের হাত থেকে নিস্তার মিলবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দরিদ্রদের জন্য বিনামূল্যে বিতরণের ওষুধ নষ্ট হয়েছে স্টোর রুমে, অপচয় হয়েছে লাখ লাখ টাকা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ লাখ টাকার ঔষধের মেয়াদ শেষ হয়, ক্ষুব্ধ স্বাস্থ্য বিভাগ। বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলীকে সঙ্গে নিয়ে হাসান মিসবার রিপোর্ট।
11 জুলাই বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় যমুনা টেলিভিশন। সে সময় একটি আবাসিক ভবনের জানালা দিয়ে দেখা যায় একটি কক্ষে পড়ে আছে বিপুল পরিমাণ ওষুধ। ভবনের তালা খুলে দিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেনকে 2 দিন অনুরোধ করলেও তা শোনেননি তিনি। পরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। 2 দিন এসেও তিনি সেটির তালা খুলে দেননি। 25 জুলাই মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফরে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এবার ভবনের তালা খুলে দেন স্বাস্থ্য কর্মকর্তা। ভেতরে পাওয়া যায় মেয়াদ শেষ হওয়া বিপুল পরিমাণ ওষুধ। হতবাক স্বাস্থ্যমন্ত্রী। জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাআল্লাহ আমরা করব। সব কক্ষেই ছড়িয়ে ছিটিয়ে আছে ওষুধ, অ্যান্টিবায়োটিক, শিশুদের সিরাপ, স্যালাইন, ইনজেকশন সহ সব ধরনের ওষুধই আছে। বাথরুমেও ছিল ওষুধের স্তূপ। আমি ভিজিটে গেলে তারা জিনিসটাকে এড়ায় গেছে, ফলে আমার পক্ষে জানা যায়নি এবং তারা কোনো চিঠিও পত্র এই শর্ট মেয়াদের ওষুধের কোনো চিঠিপত্র আমাকে দেয় নাই, বা ওষুধ যে নষ্ট হয়ে গেছে, ডেট পার হয়ে গেছে, এগুলির কোনো চিঠি আমাকে দেয় নাই। পরে বিষয়টির তদন্ত করে স্বাস্থ্য বিভাগ। জানা যায় 29,14,185 টাকার ওষুধের মেয়াদ শেষ হয়েছে। রোগীদের না দিয়ে স্টোরে ফেলে রাখা হয় এসব ওষুধ। যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে আমি খতিয়ে দেখে দরকার হয় আমি আবার রিপোর্ট প্রদান করব। তদন্তের রিপোর্ট হওয়ার পরেই তো ব্যবস্থা নেওয়া হবে, সেটা অতি সত্বর নেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে 2022 থেকে 2025 সাল পর্যন্ত কেনা হয় এসব ওষুধ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, বাগেরহাট। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল হোসেন মুফতিকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডাক্তার কামালের বিরুদ্ধে দুর্নীতি, অব্যবস্থাপনা, শৌচাগারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা সহ নানা অভিযোগ আছে। 25 জুলাই তার অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হয়। স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ডাক্তার কামাল হোসেন মুফতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় স্থগিত হওয়া রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে প্রায় 1.5 মাস পর হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি বছরের 27 মে মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের 2য় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন 6 নবজাতক শিশুর মৃত্যু হয়। তাদের বয়স ছিল 1 থেকে 4 দিন। সবাই সিজারিয়ান পরবর্তী পর্যবেক্ষণে ওই ওয়ার্ডে ভর্তি ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার দিন ভোরে শিশুরা আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে স্থানান্তর করা হয়। তবে এনআইসিইউতে পৌঁছানোর আগেই 2 শিশু মারা যায়। বাকি 4 জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করব। এ ঘটনায় নিহত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনেন। রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ, সিআইডির ক্রাইম সিন সহ একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত ও ফরেনসিক নমুনা সংগ্রহ করে। এ সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও তাদের সাথে দুর্ব্যবহার করে হাসপাতালের স্টাফরা। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ফরেনসিক পোস্টমর্টেমের আইনি বাধ্যবাধকতা থাকলেও পরিবারগুলোর আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আলাদা তদন্ত কমিটি গঠন করে। কমিটি এই ট্র্যাজেডির জন্য হাসপাতাল ব্যবস্থাপনাকে দায়ী করে রিপোর্ট দেয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তর গত 11 জুন হাসপাতালের প্রাতিষ্ঠানিক লাইসেন্স স্থগিত করে। একই সাথে হাসপাতালটিকে অবিলম্বে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেয়। প্রতিষ্ঠান কর্তৃক কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যা প্রদান করেছে সেটি
সন্তোষজনক না হয় এই সিদ্ধান্ত। হাসপাতালের লাইসেন্সটি বাতিল হয়েছে। লাইসেন্স স্থগিতের সরকারি আদেশের বৈধতা চ্যালেঞ্জের রিট সহ বেশ কিছু ধাপ পেরিয়ে অবশেষে আদ্দিন কর্তৃপক্ষ তাদের এনআইসিইউ, পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং সার্বিক বায়ু চলাচল ব্যবস্থার অবকাঠামোগত সংস্কার আনে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেই সংস্কারে সন্তুষ্ট হয়ে 3 শর্তে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করল। আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনরায় প্রদান করা হয়েছে, অর্থাৎ যে লাইসেন্সটি বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে আদ্দিন হাসপাতাল কাজ করতে আর কোনো আইনি বাধা থাকলো না। শর্তে বলা হয়েছে হাসপাতালটিকে 1982 সালের প্রবিধান মেনে চলতে হবে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সার্বক্ষণিক অন ডিউটি চিকিৎসক এবং নার্স নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সবশেষে নির্দেশিত শর্তাবলী পালনে ব্যর্থ হলে নোটিশ ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে সরকার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সুন্দর দেশ করতে নতুন প্রজন্মের কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কুড়ির স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন প্রজন্ম গৌরব অর্জন করবে। এ সময় শিশুদের প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। শহরের কোলাহলের মাঝে শ্রাবণের বিকেল, আর্মি স্টেডিয়াম পরিণত হয় শিশু কিশোরদের উৎসবের মঞ্চে। বর্ণিল ক্রীড়া নৈপুণ্যে নিজ জেলাকে জয়ী করতে কি আপ্রাণ চেষ্টা স্কুল পড়ুয়া এক ঝাঁক শিশু কিশোরের। মুহুমু করতালিতে সহপাঠীদের জন্য উৎসাহের ঢেউ তৈরি হয় গ্যালারি জুড়ে। দেশ জুড়ে ক্রীড়া প্রতিভার বিকাশ ও খেলাধুলাকে অর্থনীতির খাত হিসেবে তৈরি করতে নতুন করে স্পোর্টস চালু করে বিএনপি সরকার। 2 মে সিলেট থেকে শুরু হওয়া এই কর্মসূচির সমাপনী হয় সোমবার। স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট, দাবাসহ 8টি বিভাগে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে 10 থেকে 14 বছর বয়সী এই কচিকাচাদের নতুন বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। জানান স্বপ্নবাজদের পাশে থাকবে তাঁর সরকার। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এ সময় শিশুদের প্রাণ প্রকৃতির প্রতি যত্নশীল ও স্কুল থেকে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি আমাদের পরিবেশটা সুন্দর হবে। আমাদের আশেপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত রকম পশু পাখি আছে আমরা চেষ্টা করব এইগুলো আমাদের দেশের সম্পদ। আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের যুক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে স্টেডিয়ামে এসে গ্যালারির কাছে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছে পেয়ে উল্লাসিত হয়ে ওঠে স্কুল শিক্ষার্থীরা। পুরো গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, কথা বলেন শিক্ষার্থীদের সাথে। 2 দশক বন্ধ থাকার পর 2025 সালে আবারও চালু করা হয় নতুন কুড়ি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন করে ইভেন্টের সঙ্গে যুক্ত করা হয় স্পোর্টস। এই উচ্ছ্বাস, এই আনন্দ বলে দিচ্ছে এই ইভেন্ট কতটা কার্যকর হয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, দীপুমণি, মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজির আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিন চিফ প্রসিকিউটর বলেন, হেফাজত ইসলামকে রাজনৈতিকভাবে নির্মূল করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল আওয়ামী লীগ। সোমবার হেফাজত ইসলামীর শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, দীপুমণি, আব্দুর রাজ্জাক, তৎকালীন বিজিবির ডিজি বেনজির আহমেদ, পুলিশের আইজি শহীদুল হক, হারুন বিপ্লব সহ ৪১ জনকে। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামি করা হয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানিজ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মুজাম্মেল বাবু ও ফারজানা রূপাকেও। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। হেফাজতের মানুষকে যখন চট্টগ্রামে পেয়েছে ওখানে হত্যা করেছে, হেফাজতের মানুষকে যখন নারায়ণগঞ্জে পাচ্ছে ওখানে হত্যা করছে, হেফাজতের মানুষকে দিনের বেলা হত্যা করছে, রাতের বেলা মধ্যরাতে ৩২ জনকে হত্যা করছে। আপনি কি এটাকে ওয়াইস্প্রেড বলবেন না? এটা সিস্টেমেটিক বলবেন না? লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন। শাপলা চত্বর হত্যায় দলীয়ভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভা হয়েছে। এছাড়াও জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন সভা এবং সাংবাদিক ও সম্পাদক প্রতিনিধি দলের সাথেও বৈঠক হয়। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ছাড়া কোনো হয়রানিমূলক মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান এডিটর্স কাউন্সিলের নেতা। সকালে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে সদস্যদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিভিন্ন বিকল্প তুলে ধরা হয়। আলোচনা হয় কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়েও। পরে সচিবালয়ে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির বাস্তবায়ন, অগ্রগতি ও কৌশল মূল্যায়ন নিয়ে হয় আরেক সভা। প্রতিটি মন্ত্রণালয় তাদের কাজের অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করে। আলোচনা হয় পরবর্তী কৌশল মূল্যায়ন নিয়ে। দুপুরে সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধিরা দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। বৈঠক শেষে সংগঠনটির নেতারা জানান, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন। এ সময় সম্পাদকদের পক্ষ থেকে প্রশ্ন করার স্বাধীনতা সহ কয়েকটি বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ ছাড়া কোনো হয়রানিমূলক মামলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানায় এডিটর্স কাউন্সিল। যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেই পারে, কারণ ফৌজদারি অপরাধ আর সাংবাদিকতা এক জিনিস না। আর একটি দাবি তোলা হয়েছে আমাদের তরফ থেকে যে প্রেস ট্রাস্টটাকে পুনরুজ্জীবনের জন্য। এই সরকারের মধ্যে গণমাধ্যম যথেষ্ট ভালো আছে, গণমাধ্যম, এবং যেই গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেই গণমাধ্যম আবার মুক্ত হওয়া শুরু করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কাফরুলে যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংস্থাটির দাবি, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে 25 লাখ টাকার চুক্তিতে ভাড়াটে শুটার নিয়োগ করেন। তবে টার্গেট মিস হওয়ায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ। এই ঘটনায় 4 শুটার সহ এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 জুলাই রাতে কাফরুল থানার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ। সবজি বিক্রেতা কালাম সর্দার ও মনির হোসেন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ। আহত 2 জন এখনও চিকিৎসাধীন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান, ব্যবসা দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যার পরিকল্পনা। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, হত্যা মিশনে 11 সদস্যের একটি দল অংশ নেয়।
25 লাখ টাকার চুক্তির বিপরীতে তাদের 50,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। আমাদের যে 7 জন ধরা আছে 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে, এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা। হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজি তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। ডিবি জানায়, ঘটনার দিনই অস্ত্রসহ চঞ্চল নামে এক শুটারকে আটক করা হয়। পরে তদন্তে আরও 3 শুটার সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পরিকল্পনার মূল হোতা হিসেবে অভিযুক্ত সিএনজি হাফিজ এখনও পলাতক। এক পর্যায়ে হাফিজুল ইসলাম বাবু তার নেতা কর্মীরা অপরিচিত ব্যক্তিদের দেহ তল্লাশি করতে চাইলে তাদের মধ্যে একজন পিস্তল বাইর করে যুবদল কর্মী ইউসুফের বুকে গুলি করে এবং তাৎক্ষণিকভাবে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবির দাবি 2024 সালের 5 আগস্টের পর কাফরুল থানা এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ তীব্র হয়ে ওঠে। একসময় যুবদল নেতা বাবু ও সিএনজি হাফিজ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। দেশে চলমান গ্যাসের সংকট সহসাই কাটছে না। নীতি নির্ধারকরা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিল, তা নিয়ে যেন দ্বিধান্বিত তারাও। মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনেই স্বীকার করেন, সাধারণ মানুষের পাশাপাশি চলমান সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক খাত। তারা জানান, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল চালু করতে সরবরাহকারী মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সাথে যৌথভাবে কাজ করছে সরকার। এদিকে গ্যাস সংকটের কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানে ভোগান্তি আরও বেড়েছে গ্রাহকদের। সিএনজি স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তাতেও চাহিদা মতো মিলছে না গ্যাসের সরবরাহ। গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। পরিবহনের পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে শিল্প কলকারখানায়। ব্যাহত হচ্ছে উৎপাদন, হুমকির মুখে শিল্প খাত। অনেক ভোগান্তি ভুগতেছি, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, গ্যাস পাওয়া যায় না, জনগণ কষ্ট করে আমরা গাড়ি চালাইতে পারি না টাইম মতন। 3 ঘন্টা 4 ঘন্টা আমরা চিরাইলে দাঁড়ায় আছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। আমরা কোনো দিকেও শান্তি পাচ্ছি না। যে সরকারি আসে সেই সরকারি একই সমস্যা, আমাদের পাবলিক নিয়ে তারা কখনোই ভাবে না। আবার বাসা বাড়িতে জ্বলছে না গ্যাসের চুলা, 3 বেলা খাওয়া নিয়ে দুশ্চিন্তায় নগরের মানুষ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের জন্য এই সংকট। জ্বালানি বিভাগ প্রায় 2 সপ্তাহ ধরে এই কথা বলে দুঃখ প্রকাশ করলেও কাজের কাজ এখনো কিছু হয়নি। সরবরাহকারী মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জিও চেষ্টা করছে, তবে বলার মতো সুখবর নেই কারো কাছেই। বলতে কোনো দ্বিধা নেই, এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না, একটা বেসরকারি প্রতিষ্ঠান। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আবার জ্বালানি নিরাপত্তা নিয়ে এই সেমিনারেও মন্ত্রণালয় প্রধানও সংকট সমাধানে সুনির্দিষ্ট সময়সীমা বলতে পারেননি। মোদ্দা কথা, গ্যাস সংকটে ভুগতে হচ্ছে আরও কিছুদিন। We cannot supply gas now, and without gas nothing can move. Particularly our industry, particularly our garment industry is suffering. It will take another 10 days, 15 days to come back in operation. Then where the life for the gas will be a little bit easy. মন্ত্রী বলেন, আমদানি করা জ্বালানি তেল ও গ্যাসের বিকল্প উৎস খুঁজছে সরকার। সেজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের। Our target is in 2 years' time, we will create facilities so that we can bring more LNG and supply this LNG to the industries, so industry can grow. দেশে গ্যাসের দৈনিক চাহিদা 3,800 মিলিয়ন ঘনফুট। বরাবরই ঘাটতি থাকে 1,000 মিলিয়ন ঘনফুটের মতো। এর মধ্যে গত মঙ্গলবার মরার উপর খাড়ার ঘাই হিসেবে যুক্ত হয়েছে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আগামীকাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য পদে তফসিল ঘোষণার প্রস্তুতিতেই নেওয়া হলো এই উদ্যোগ। 24 জুলাই শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে ইসি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকারের সাথে সাক্ষাতের আহ্বান জানিয়ে 26 জুলাই সন্ধ্যায় চিঠি পাঠায় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুসারে স্পিকারের সাথে আলোচনা করে সরকারি গেজেটে তফসিল ঘোষণা করা হবে। এই উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সাক্ষাতে সুবিধাজনক সময় নির্ধারণের জন্য স্পিকারকে অনুরোধ জানানো হয়। সোমবার বৈঠকের কথা থাকলেও তা পরে স্থগিত হয়। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। আইন অনুযায়ী গেজেটে তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র গ্রহণ, যাচাই বাছাই, প্রত্যাহার ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করবে ইসি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নতুন কুড়ির ফুটবলে কিস্কুর জোড়া গোলে রংপুর চ্যাম্পিয়ন। তবে ম্যাচ সেরা হয়ে মাকে ফোন করে এই আনন্দটুকু জানানোর উপায় নেই। একটি ফোনের আবদার এই ফুটবলারের। ছেলেদের ফুটবলে ময়মনসিংহকে 1-0 গোলে হারিয়েছে সিলেট। এদিকে 100 মিটার দৌড়ে প্রথম হয়েছেন হাওর কন্যা মারিয়া। আর ছেলেদের বিভাগে 100 মিটারে স্বর্ণ জিতেছেন জাকির হোসেন। তবে স্বস্তি একটাই, সমাপনীতে বড় ঘোষণা দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে এমন 310 জন প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপিতে দেয়া হবে 2 মাসের বিশেষ প্রশিক্ষণ। ফুটবলে রংপুর রাজশাহী হাই ভোল্টেজ ফাইনাল। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিআইপি বক্স ছেড়ে ডাগআউটের কাছে খেলা ভালো মতো উপভোগ করতে চেয়ার নিয়ে বসলেন। ফুটবলারদেরও অনুপ্রেরণা বাড়ল। কিস্কুর জোড়া গোলে প্রথমার্ধে 3-0 আর দ্বিতীয়ার্ধে আরও 1 গোল করলে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। ম্যাচ সেরা কিস্কু এই খুশির খবর মাকেও জানাতে পারছেন না, কিন্তু কেন? জানাতে পারতাম যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ফোন না দেখে আমি কথা বলতে পারতেছি না, অনেক দিন থেকে কথা বলি নাই, 2-3 মাস থেকে কথা বলি নাই। তা একটা ফোন দিলে ভালো হইতো। এদিকে দিনের প্রথম খেলায় ময়মনসিংহ অঞ্চলকে 1-0 গোলে হারিয়ে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট। আসরের সর্বোচ্চ গোলদাতা জিহাদের স্বপ্ন জাতীয় দলে খেলা। আমার পজিশন রাইট উইঙ্গার, আমি নেইমারকে ফলো করি, যেহেতু নেইমার অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইঙ্গারও খেলে, আমি নেইমারকে ফলো করি। আর বাংলাদেশের মধ্যে হামজা চৌধুরী আমার ফেভারিট। 100 মিটার দৌড়ে ছেলেদের বিভাগে প্রথম জাকির, আর মেয়েদের বিভাগে 200 মিটারের পর 100 মিটারেও হাওর পাড়ি দেয়া কিশোরগঞ্জের বিস্ময় বালিকা মারিয়া। আমার অনেক প্র্যাকটিসের উপযুক্তি করার একটা মাঠ লাগবে, আর আমার কোচের জন্য প্রশিক্ষণের উপকরণ জন্য যা যা লাগে তা সরকারের কাছে আবেদন করছি আমি। মাননীয় প্রধানমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী আমাদের এরকম একটা খেলা উপহার দিয়েছেন, তাদের ভিতরে আমরা অনেক আন্তরিক কৃতজ্ঞ। নতুন কুড়ির সমাপনীতে বড় ঘোষণা। জাতীয় পর্যায়ে পুরস্কৃত 310 জন প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপিতে 2 মাসের বিশেষ প্রশিক্ষণ দেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের দ্বিতীয় নতুন কুড়িটি আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে চাই, যেখানে আমাদের ইউনিয়নের সংখ্যা রয়েছে প্রায় 4599টি ইউনিয়ন। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমাদের আজকে যারা কিশোর ফুটবলার যারা খেলেছে, যারা কিশোরী ফুটবলার ছিল, আমরা 4599টি ইউনিয়নে এইভাবে ফুটবল টিম হবে, ছেলেদের মেয়েদের এইভাবে ফুটবল টিম হবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। অতীতে সরকারের সময় ভোট চুরি হতো, আর 26-এর নির্বাচনে বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জুলাই জাগরণ কর্মসূচির পদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অন্যান্য সরকার ভোট চুরি করত, এই বিএনপি সরকার ভোটের ফলাফল চুরি করেছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না,
গণতন্ত্রকে সুসংহত করা বা ফ্যাসিবাদ রুখতে শুধু আইন করে হবে না, যারা আইন মানবে তাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, এই কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জুলাই গণ অভ্যুত্থান 2024 স্মরণানুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, আবার কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠলে তখন শুধু আইন সুরক্ষা দেবে না, এক্ষেত্রে রাজনীতিবিদদের কিছু মৌলিক বিষয় একমতে পৌঁছাতে হবে। অনুষ্ঠানে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, সংস্কার নয়, রূপান্তর করতে না পারলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আমরা গণতন্ত্রকে সুসংহত, শক্তিশালী, সুরক্ষা দেওয়ার জন্য যেসব আইন প্রণয়ন করা দেখলাম সবই করলাম, কিন্তু দেখা গেল যে আবার কোনো এক সময়ে কোনো ছিদ্র পথে ফ্যাসিবাদের উত্থান হয়ে গেছে, হয়তো আমাদের কোনো ভুল ত্রুটির কারণে বা নানা কারণে, কোনো দুর্বলতার কারণে। তখন কি এই আইনগুলো কোনো সুরক্ষা দেবে? দেবে না। কথা হচ্ছে যে মানুষগুলো মান্য করবে সবাই মিলে, তাদের মানসিকতার পরিবর্তন হতে হবে। যে সামাজিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, আমি বলবো যে সাংস্কৃতিক ব্যবস্থা ফ্যাসিস্ট রেজিমকে সম্ভব করে তোলে, শুধু সম্ভব করে না, তার ফর্মটাকে স্থায়ী করে তোলে, তা যদি আমরা না বদলাই তাহলে এই ইনসারেকশন যেটা আমাদের শহীদেরা রক্ত দিয়ে করেছে, এটা তো অচিন্তিত পূর্বে। ভারতের শিক্ষার্থীদের আন্দোলনে AK-47 দিয়ে গুলি চালানোর ঘটনায় সাসপেন্ড হলেন এক পুলিশ কর্মকর্তা। শনিবার দেশটির বিহার রাজ্যের সিওয়ান শহরের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই একই এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় অন্তত 3 জন গুলিবিদ্ধ হন। প্রাণ বাঁচাতে তাদের জয়প্রভা মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এই ঘটনা ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়ে বিহার পুলিশ। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্তে নামে তারা, আর উপযুক্ত প্রমাণ পেয়েই বরখাস্ত করা হয় অভিযুক্ত কনস্টেবলকে। তদন্তে বলা হয়, এই পুলিশ কর্মকর্তা গোয়েন্দা ইউনিটের কর্মী ছিলেন, যাদের প্রধান কাজ কঠোর অপরাধীদের দমন করা। সে কারণেই তার কাছে এমন ভারী অস্ত্র ছিল। একদিকে প্রবল বর্ষণ, নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে শহর গ্রাম, অন্যদিকে অসহনীয় তাপপ্রবাহ আর দাবানলে পুড়ে ছাই হচ্ছে হাজার হাজার হেক্টর বন। পৃথিবীর দুই প্রান্তে প্রকৃতি যেন দেখাচ্ছে দুই বিপরীত রূপ। একদিকে চীনের ভয়াবহ বন্যা, অন্যদিকে ইউরোপের দাবানল। পরিবেশবিদরা বলছেন জলবায়ুর পরিবর্তনের কারণ। এই একই সময়ে দুই চরম আবহাওয়া বিপর্যস্ত বিশ্ব। যতদূর চোখ যায় বাড়িঘর, রাস্তা, কৃষিজমি সবই ডুবে আছে বন্যার পানিতে। চীনের উত্তর ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা। রাজধানী বেইজিং সহ আশেপাশের বিভিন্ন প্রদেশে নদীর পানি বিপদসীমার উপর উঠে গেছে। পাহাড়ি ঢল আর ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, রেলপথ ও বিদ্যুৎ ব্যবস্থা। কোথাও কোথাও উদ্ধারকর্মীদের নৌকার, হেলিকপ্টারই এখন মানুষের একমাত্র ভরসা। শুধু চীন নয়, এশিয়ার আরো অনেক দেশে এবার অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলেও বন্যার ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। আবহাওয়াবিদরা বলছেন, উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, ফলে বৃষ্টি হলে তা আগের চেয়ে আরো তীব্র হয়ে নামছে। অন্যদিকে ইউরোপের চিত্র যেন উল্টো। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপ প্রবাহের মধ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। ফায়ার সার্ভিসের শত শত কর্মী দিনরাত লড়াই করেও অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আগুনে পুড়ে যাচ্ছে বনভূমি, বন্যপ্রাণীর আবাস আর মানুষের বসতি। প্রশ্ন উঠছে, একই সময়ে পৃথিবীর একদিকে বন্যা, অন্যদিকে দাবানল কেন? আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর আবহাওয়া আরো অস্থির হয়ে উঠছে। তাপমাত্রা বাড়ায় কোথাও দীর্ঘস্থায়ী খরা তৈরি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে বনভূমি। সামান্য স্ফুলিঙ্গেই সেখানে রূপ নিচ্ছে ভয়াবহ দাবানলে। অন্যদিকে উষ্ণ সমুদ্র ও উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধারণ করায় কোথাও অল্প সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর তাতেই তৈরি হচ্ছে আকস্মিক বন্যা। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয়ার কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন চরম আবহাওয়া আরো ঘন ঘন দেখা যেতে পারে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।